দিয়ে মৃত্যুর ঘন্ট ভাঙল তৃণমূল সরকার। এই স্বৈরাচারী সরকার, চাকরি বিক্রি করা সরকার, মিথ্যাচারের সরকার, তুলাবাদী সরকার, পুলিশ আর বিডিও আর বেলারদের দিয়ে চালানো সরকারটাকে উৎখাত করার জন্য 1 ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড ময়দানে সভা করব ঘোষণা দিয়েছে। এত ভয় পেয়েছে বিজেপি টিএমসি, চোরে চোরে মাছ করতে পারে। যে বিশ্বাসটাকে যদি প্রথমেই মাছ দেবে না, 6 তারিখে বলে দিতে পারতেন, 8 তারিখে বলে দিতে পারতেন, 13 তারিখে বলে দিতে পারতেন, 16 তারিখে চিঠি দিয়ে ডেকে তারপরে আমাকে বলছে যে আপনাকে ব্রিগেড দিতে হবে। আপনি শহীদ মিনারে শহীদ মিনারে তো 25,000 লোক, আমার টার্গেট তো 10 লাখ। আমি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাড়ে খেতে আপনাদের কি আমাকে লাভ দিবে না, কালকে তো লাভ দিল। আমি কালকে কলকাতায় সাংবাদিক করেছি আবার একটা ঐতিহাসিক সভা আগামী 31শে জানুয়ারি শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা ওই খাগড়াপাড়া মোড়ে যে জায়গার মালিক এখানে বসে আছে আমাদের সামনে, এর জায়গাতে 22শে ডিসেম্বর 2025 আমি সভা করে আমার দলের জন্ম দিয়েছিলাম। আবার আপনাদের সামনে আজকে ঘোষণা করলাম 31শে জানুয়ারি শনিবার বেলা 1টার সময় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরের সরকার, তোলাবাদী সরকারটা মৃত্যু ঘন্টা ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে ঘোষণা। আপনারা মুর্শিদাবাদের ইতিহাস জানেন তো? 1757 খ্রিস্টাব্দে প্রথমে মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে লাস্ট নবাব সিরাজউদ্দৌলা আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে তিনি গঙ্গা পথে পলায়ন করছিলেন। একজন মির্জাফর ওই লর্ড ক্লাইভের নির্দেশে সেই সিরাজউদ্দৌলাকে এবং তার মাসি ভেসিটি বেগমকে ধরে নিয়ে এসছে। লর্ড ক্লাইভের কিন্তু ইচ্ছা ছিল না নবাব সিরাজউদ্দৌলাকে শিরচ্ছেদ করা, কিন্তু মির্জাফরের বড় পুত্র মিরন সেদিন রাতে ভোরবেলায় নবাব সিরাজউদ্দৌলা ৫ বছরের যুবক বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা শিরচ্ছেদ করে দিয়েছে। তাই আমি লাস্ট দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যখন 2024 সালে 12ই ডিসেম্বর কলকাতায় এবং তার আগের দিন বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসার জালসা থেকে বললাম যে 1992 সালের 6 ডিসেম্বর যে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, 3% উগ্র হিন্দুত্ববাদ বজরং পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সদস্যরা এলকে আদবানি এবং মল্লিমোহন যোশীর নেতৃত্বে বাবরি মসজিদটা ধ্বংস করে 3% হিন্দু উল্লাস প্রকাশ করছিল। আমি তাই 12/2024 বললাম মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। 11 মাস মমতা ব্যানার্জি কিছু বলল না, অভিষেক ব্যানার্জি কিছু বলল না। 6 ডিসেম্বর 2025 যেই আর 9 দিন বাকি, আমাকে রাত্রে ফোন করে ডাকছে, গেলাম 12টায় পৌঁছালাম। 12:10 থেকে 2:10 2 ঘন্টা এই অভিষেকের এজেন্ট প্রতীক জৈন আমাকে 1 to 1 ওনাদের সল্টলেকের একটা বিল্ডিং আছে 11 তলায়, আমাকে কত রকম প্রস্তাব উপঢৌকন দেয়া যে আপনি কেবল বাবরি মসজিদ থেকে সরে আসেন, বাবরি মসজিদটা করা যাবে না, তাকে আপনি কি চান না? আমি কিছু চাই না, আমি মুসলমানদের টাকায় যে বাবরি মসজিদ 3% হিন্দুরা ভেঙে উল্লাস প্রকাশ করেছিল। 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যখন বলেছিল যে বিতর্কিত ল্যান্ডটা রামলীলার হাতে তুলে দেওয়া হলো, কোন ডকুমেন্ট ছাড়াই রামলীলাকে দেওয়া হলো। সেখানে রাম মন্দির কিন্তু
22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাম মন্দির কিন্তু ঘটা করে উদ্বোধন করেছে। আমরা বাংলার সহ গোটা ভারতবর্ষের 42 কোটি মুসলমান কেউ কিন্তু আমরা রাম মন্দিরের বিরোধিতা করিনি, সমালোচনা করিনি। সুপ্রিম কোর্ট দ্বিতীয় প্যারাগ্রাফে রায়ে বলেছিল যে এই ল্যান্ডটা রামলীলাকে দেওয়া হলো রাম মন্দির করার জন্য। আর উইপুরে এই যোগী আদিত্যনাথ সরকারকে 5 একর 15 ডিগ্রি জায়গা দিতে বলেছিল। জায়গাটা কোথায় দিতে কতদিন ফাইনাল হয়ে 2019 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের রায়, আর 2020 সালের ডিসেম্বরে 5 একর জায়গা দিল কোথায়? যে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, যেখানে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখান থেকে 14 কিলোমিটার দূরে এক নদীর ধারে জায়গা দিল। সেখানে মাত্র 12 থেকে 14% মুসলমানের বাস। আমি একদিন হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদ গিয়ে ওই এলাকার কিছু লোকের সাথে আমার হোটেল পরিচয় হল। আমরা ভাই তোমাদের বাবরি মসজিদটা হচ্ছে না কেন? তো বলছে দাদা কি করে হবে? আমরা 12-13% মুসলমান বাস করি, তার ভিতরে অর্ধেক গরিব মানুষ দিনারি খায়, অকারি করি, অন্য কিছু কাজ করে খায়।